স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সেফ ক্রিকেট খেলার কোনো ইচ্ছে নেই, প্রতি টেস্টেই জয়ের জন্য লড়তে চান নাজমুল শান্ত। মিরাজকে নিয়ে শঙ্কা কেটে গেছে, কাপ্তানের যত দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটারদের নিয়ে। স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জেই ফেলতে চান জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটা সিলেটে শুরু হবে রবিবার সকাল 10টায়। সাইফুল রূপকের প্রিভিউ রিপোর্ট। লাল বলের মহাকাব্যে বাংলাদেশ জিম্বাবুয়ের অবস্থান এখনও সেই পুরনো গল্পই বলছে। র্যাঙ্কিংয়ের তলানিতে লড়াই, ফর্মের খাতায় ধূসর পাতা। সিলেটের সবুজ মঞ্চে এই দুই দল কি নতুন ইতিহাস লিখবে, নাকি আবারও অতীতের ছায়ায় ঢেকে যাবে? র্যাঙ্কিংয়ে 9-এর সঙ্গে 12-র মহারণ। লাল বলের ক্রিকেটে ওদের করুণ হাল। ঘরের মাঠে গেল 1.5 বছরে জয় নাই। এই সময় 5 টেস্টেই অসহায় আত্মসমর্পণ শান্তর বাংলাদেশের। এই ফর্মেটে জিম্বাবুয়ে সবশেষ জিতেছে 10 টেস্ট আগে 2021-এ। সাম্প্রতিক ফর্ম কি ইঙ্গিত দেয় সমানে সমান লড়াই হবে সিলেট আর চট্টগ্রামে? ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জেতার জন্য খেলি। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার, ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। জাকির, জয়, সাদমান, শান্ত বড্ড অধারাবাহিক বাংলাদেশের টপ অর্ডার। প্রায় প্রতি টেস্টেই তাসের ঘরের মতো ভেঙে পড়া কেন? সামনে থেকে নেতৃত্ব দিতেও ব্যর্থ কাপ্তান নাজমুল শান্ত। 2024-এ 8 টেস্টে কেবল 150। শান্ত সবশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছেন 1.5 বছর আগে এই সিলেটেই। অবশ্যই এখানে কনসিস্টেন্ট হতে হবে। যদি আমি আমার কথা বলে আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম 13-14টা ইনিংস সেট হয়ে আউট হয়েছি, 30-40, 45 এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছে, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না, কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছে। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজেও করেছি। সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করবো যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। বাট ওভারঅল আমি যদি বলি যে টপ অর্ডার অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না, বাট সবাই ওইভাবে মেহনত করতেছে, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে যে কীভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়। বরাবরই সিলেটের পিচে বাড়তি ফায়দা পায় পেসাররা। উইকেটের সবুজ ভাব বেশ চাঙ্গাই করবে দুই দলের গতি তারকাদের। 22 গজ আর আবহাওয়া কি ভাবনায় ফেলছে স্বাগতিকদের? বছর 7 আগে এই মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট হারার দুঃখ স্মৃতিও আছে বাংলাদেশের। এরকম উইকেটে আমরা আশা করি যে ট্রু বাউন্সটা থাকবে এবং আমি আশা করবো যে ম্যাচে এরকম উইকেটই থাকবে। অবশ্যই বৃষ্টি এটা আমাদের কন্ট্রোলে নাই, বাট প্লেয়াররা এটা নিয়ে প্লেয়ারদেরকে অ্যাডজাস্ট করতে হবে। গেল 25 বছরের টেস্টে 18 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 8 টেস্ট জয় টাইগারদের, একটা কম জিম্বাবুয়ের। টপকে যাওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন সফররত অধিনায়ক ক্রেইগ আরভিন। সবসময় বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা থাকে। জিম্বাবুয়ের ক্রিকেটারদের জন্য বাংলাদেশে ভালো খেলাটা কঠিন, তবে আমরা তৈরি এবং বিশ্বাস করি মাঠের ক্রিকেটে স্বাগতিকদের চাপে রাখার এবং হুঙ্কার দেওয়ার সামর্থ্য আছে। শুক্রবার হাতে চোট পেলেও ম্যাচের আগের দিন ফিটই লেগেছে মেহেদী মিরাজকে। শনিবার ব্যাটিং বোলিংয়ের প্রস্তুতিও সেরেছেন টাইগার অলরাউন্ডার। সাইফুল রূপক, 71, সিলেট। দেশে বিদেশে টাইগারদের খেলা মানেই সাকিবকে নিয়ে আলোচনা। বছরের পর বছর চলেছে অমন ঘটনা। বাহাতি অলরাউন্ডার এখন অতীত, নতুন তারার খোঁজ পেয়েছে বাংলাদেশ। এই গতিময় নাহিদ রানাই জিম্বাবুয়ে সিরিজে আলোচনার কেন্দ্রে। কথার লড়াই দুই শিবিরের মাঝে। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলার ক্রিকেটে সাকিব আল হাসান কি এখন শুধুই অতীত? সাকিব যাকে জড়িয়ে ধরেছিলেন সেই গতি তারকাই কি সুপারম্যানের জায়গায় বসলেন? জিম্বাবুয়ে সিরিজে বড় আলোচনায় নাহিদ রানা, এক্স ফ্যাক্টর। মাঠে বল গড়ানোর আগেই টাইগার পেস সেন্সেশনকে নিয়ে কথার লড়াই জমে ক্ষীর। শুক্রবার যা শুরুটা করেছিলেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস। দেখো, দুনিয়াতে শুধু একজনই জোরে বল করে না, এখন অনেক জোরে বল করার বোলার দেখা যায়। আমরা তৈরি, আমাদের বোলিং মেশিন আছে যেটা মানুষের চেয়ে জোরে বল মারে। শন উইলিয়ামসকে বোঝাতে চাইলেন নাহিদ রানা অর্ডিনারি, বাঘের ডেরা এসে বাঘকেই হুঙ্কার। শনিবার সেই উইলিয়ামসের দিকেই পাটকেল ছুড়ে মারলেন টাইগার দলপতি। এটা কালকে ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। গতি নাহিদ রানার শক্তি, দিনে দিনে লাইন লেন্থও হচ্ছে ডিসিপ্লিন। পেস তারকার মাথা খুলছে। পিচ আর ব্যাটার দেখে ভ্যারিয়েশন দেখিয়ে সাফল্যও পাচ্ছেন। যদিও চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের কাছে শান্তর চাওয়া একটাই। আমি সবসময় ওকে ডে 1 থেকে, ওকে তো আমি অনেক আগে থেকে চিনি। আমার রাজশাহী ডিভিশন থেকে খেলেছে, যখন ও কিছুই খেলেনি, একাডেমিতে প্র্যাকটিস করতো, তখন থেকেই চিনি। সো তখন থেকে এখন পর্যন্ত ওকে একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও 140+ বল করে।
তো এখন পর্যন্ত এই মেসেজটা ক্লিয়ার এবং আমি আশা করব যে আগামীকালকে যদি ওর খেলার সুযোগ আসে তাহলে ও যেন 140+ বল করে। কথার বাউন্সারে উইলিয়ামসকে ব্যাকফুটে ফেলে দিলেন নাজমুল শান্ত। ম্যাচেও কাঁপতে পারে সফররতদের পা, তাই নাহিদের বোলিং ভিডিও দেখেই কাটছে ওদের সময়। আজকাল সবারই ফুটেজই পাওয়া যায়, সেটা দেখে ছক আকার এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। তারপরও পিচে গিয়ে বল খেলা ভিন্ন ব্যাপার। আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলাবে বলে নাহিদকে পাকিস্তান সুপার লিগে এখনো পাঠায়নি বিসিবি। নিশ্চয়ই সিলেটের পিচে উইলিয়ামস আরভিনদের নাচিয়েই ছেড়ে পিএসএল এর বিমান ধরবেন বাংলার স্পিড স্টার। সাইফুল রূপক, ৭১, সিলেট। ফিক্সিং ইস্যুতে কঠোর বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং এর প্রমাণ পেলে অভিযুক্ত ক্রিকেটারদের কঠিন শাস্তি পেতে হবে। দ্রুতই সেই তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবিতে দুদকের অভিযান নিয়ে বিব্রত নন ফারুক, বলছেন বিসিবি দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মোহাম্মদ রফিকের বল মেরে তক্তা, ফারুক আহমেদের নজর কাড়া ছক্কা। বিসিবি বস যেন ক্ষণিকের জন্য ফিরে পেলেন ফেলে আসা সেই স্বর্ণালী যুগটা। এমন ছবি আপনাকেও নিয়ে যাবে সেই 90 দশকে, যে সময়টায় বিটিভি একমাত্র ভরসা ছিল তখনকার তারকা ক্রিকেটারদের খেলা দেখার জন্যে। মজার বিষয়, বাংলাদেশের ক্রিকেট আবারও ফিরছে বিটিভি যুগে। রোববার শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে দেখতে বসে ফারুক রফিক লড়াই দেখার মতোই হয়তো অনেকে নস্টালজিক হবে। ফারুক ভাই, আপনারা যখন খেলতেন তখন আমরা বিটিভিতে খেলা দেখতাম, মাঝখানে আবার ওই খবরের বিরতি থাকতো, এই সেই থাকতো, বিরক্ত হতাম মাঝে মধ্যে, আবার সেই যুগে ফিরে গেলাম। মানে কোনো কারণে কি মনে হচ্ছে যে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু একটু কমে যাচ্ছে, যার কারণে আগ্রহ হারাচ্ছে? এটা আসলে তাইলে আরেকটু গোড়ার থেকে বলতে হবে আর কি, যে আপনি জানেন যে এখন সময়টা খুবই মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে। আপনি জানেন যে আইসিসিতেও আপনার আমাদের যেই আইসিসির গ্লোবাল ইভেন্ট যারা করে, যে জিও স্টার, তারাও কিন্তু মনে করেন বিকজ অফ লাইক কি বলবো আমি, এটা তো স্পন্সর রিলেটেড জিনিসটা, সেই জন্য কিন্তু আপনার একটু সময় খারাপ যাচ্ছে। আমাদের দেশ তো আরও জানেন যে পট পরিবর্তনের পরে আমরা স্বাধীন দেশে একটু সময় লাগছে, বাট আমাদের বিটিভি খেলা দেখছে, এটা অনেক ধন্যবাদ তাদের কিন্তু আপনি বিটিভির স্লট পাওয়া খুব ডিফিকাল্ট। এখনও কথা চলছে, অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব। এটা আসলে যদিও সময় নাই আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা, যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি, নেক্সট ম্যাচ আমাদের চেষ্টা চলছে আর কি। যেহেতু এর মধ্যে ছিলাম না, মিটিংয়ে যেতে হয়েছে, আসলে আমরা কাজটা করতে পারিনি, হয়তো বা আমরা নেক্সট। আর আপনি জানেন আমাদের আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য। জিম্বাবুয়েতে আইসিসি সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। ফিরেই বোর্ডের নানা ইস্যুতে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ফারুক আহমেদকে। ক্রিকেট বোর্ডে দুদকের অভিযানকে অনেকেই দেখছেন বাঁকা চোখে। দুদক অবশ্য অনুসন্ধান করছে নাজমুল হাসান পাপনের সময়কার বোর্ডের 3টা গুরুতর অভিযোগ নিয়ে। পাশাপাশি আরেকটা ইস্যু, যেটা ডিপিএল এর একটা ম্যাচ নিয়ে খুব কথা উঠছিল, দুজন ক্রিকেটারকে নিয়ে ফিক্সিং ইস্যু। দুইটা ইস্যু আসলে আপনি দূর থেকে কিভাবে আসলে হ্যান্ডেল করছেন? ইস্যু হলো কি, দুদক এসেছিলেন, আমি যে ওই দিন রাতেই ফিরেছি দেশে, তো আমার মনে হয় যে নিশ্চিত তারা কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছেন, কেউ না কেউ অভিযোগ করেছে। অ্যান্ড আমার মনে হয় যে বোর্ড থেকে এটা সর্বাত্মক সহযোগিতা করা হবে, যেই কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা কোয়েরি দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে। এবার আপনি জানেন, পাতনা খেলা হলে ওই খেলার কোনো দিন আপনি ভালো প্লেয়ার পাবেন না, বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন আজকে ডাক করে আউট হতে, আপনার বেস্ট বোলারকে বলবেন আমরা ওয়াইড নো করে উইকেট না নিতে। সো আসলে এটা কোনো খেলা না। সো এইটা আমরা চেষ্টা করবো যাতে আমরা এটা সময় লাগবে, এক্সাম্পল সেট করাটা খুব জরুরি। আমরা এটা একটা কমিটি, আমার মনে টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে, আমি এসেছি 2-3 দিন হয়েছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যেটা হয়, যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা। ডিএনসিসি ও বনানী স্পোর্টস অ্যারিনার আয়োজনে ক্রিকেট কার্নিভালকে ঘিরে সাবেকদের ছোটখাটো মিলন মেলা বসে চেয়ারম্যান বাড়ি মাঠে। হাবিবুল বাশার, জাভেদ ওমর, শাহরিয়ার নাফিসরা এগিয়ে আসেন ক্রিকেটে আগামীর সম্ভাবনাময়ী খুদে ক্রিকেটারদের উৎসাহ আর সাহস দিতে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ ইজাজ কথা দিয়েছেন, নতুন বাংলাদেশে দখল হওয়া সব মাঠ দ্রুতই উদ্ধার হবে।
নাহিয়ান বিন জসিম, ৭১। নারী বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তানের কাছে 7 উইকেটে হেরেও বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় টানা দ্বিতীয়বারের মতো এই সুযোগ পেল টাইগ্রেসরা। লাহোরে আগে টস জিতে 9 উইকেটে 178 রান করে টাইগ্রেসরা। জবাবে 7 উইকেট ও 62 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক পাকিস্তান। মেহেদী নাইমের রিপোর্ট। লাহোরের সরল সমীকরণ, জিতলেই বিশ্বকাপের মূল পর্বে টাইগ্রেসরা, আর হারলেও পড়তে হবে অনেক যদি কিন্তুর মার প্যাচে। একে তো বাছাই পর্বে লাল সবুজদের শেষ ম্যাচ, তার উপর সেটা কিনা হোস্ট পাকিস্তানের বিপক্ষেই। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নিগার সুলতানা জ্যোতিদের দল। নেমেই বিপর্যয় টাইগ্রেসরা। 21 রানের মাঝেই দিলারা ফারজানা অধিনায়ক জ্যোতিদের উইকেট হারিয়ে মাথায় হাত। চতুর্থ উইকেটে 44 রানের জুটিতে কিছুটা পরিস্থিতি সামাল দেন শারমিন আক্তার ও ঋতুমণি। শারমিন 24 রানে আউট হলেও ঋতু করেন তার দ্বিগুণ রান। মাত্র 2 রানের জন্য 50 মিস করেন এই মিডল অর্ডার ব্যাটার। ঋতুকে যোগ্য সঙ্গ দেন অপরাজিত 44 রানের ইনিংস খেলা ফাহিমা খাতুন। ঋতু ফাহিমা মিলে স্কোরবোর্ডে যোগ করেন 47 রান। মূলত ফাহিমার কল্যাণে 50 ওভার শেষে বাংলাদেশের পুঁজি 178 রানে পৌঁছায়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল। 179 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 2 রানে 1 উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার শাওয়াল জুলফিকারকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন মারুফা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানি ব্যাটারদের। দ্বিতীয় উইকেটে সিদ্রা আমিন এবং মুবিনা আলী মিলে যোগ করেন 80 রান। দলীয় 200 রানও করা হয়নি টাইগ্রেসদের। সেটারই যেন পূর্ণতা দেওয়ার প্রচেষ্টায় বোলিং এবং ফিল্ডিং ইউনিট। একের পর এক ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। মুবিনা আলীর 69, সিদ্রা আমিনের 37 আর অপরাজিত আলিয়া রিয়াজের 52 রানের সুবাদে জয়ের বন্দরে সহজেই পৌঁছে যায় পাকিস্তান। 62 বল হাতে রেখেই জয় বুঝিয়ে দেয় টাইগ্রেসদের দুর্বলতা। বিশ্বকাপে জায়গা করে নিতে শেষ 2 ম্যাচে দরকার 1 জয়। এমন পরিস্থিতিতে শেষ 2 ম্যাচেও হারল বাংলাদেশ। মেহেদী নাইম, ৭১। আইপিএল এর নিলামে টাকার বস্তা নিয়ে বসেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। কারি কারি টাকায় দলে নিয়েছিল পছন্দের সব ক্রিকেটার। চলতি লিগে প্রায় প্রতিটি দল খেলে ফেলেছে নিজেদের প্রায় অর্ধেক ম্যাচ। তবে যাদের তুমুল আগ্রহ নিয়ে দলে ভিড়িয়েছিল, কেমন খেলছে তারা? প্রত্যাশা অনুযায়ী কি মালিকদের সন্তুষ্ট করতে পারছেন ক্রিকেটাররা? চলতি আইপিএল এর সবচাইতে দামি 5 ক্রিকেটারের পারফরমেন্স বিশ্লেষণ করেছেন হাসান সজীব। কারো দাম 18 কোটি তো কারো নামের পাশে 27 কোটি রুপি। আইপিএল এর মেগা নিলামে টাকার বস্তা নিয়ে বসেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। রেকর্ড দামে ঋষভ পান্তকে কেনে লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু টুর্নামেন্টে প্রায় অর্ধেক ম্যাচ খেলে ফেললেও দাম অনুযায়ী মান রাখতে পারেননি এই হার্ড হিটার ব্যাটার। ঠিক এই ছবির মতোই পারফরমেন্স পান্তের। আইপিএল এর সবচেয়ে এক্সপেন্সিভ ক্রিকেটার হুটহাট পড়ে যাচ্ছেন মাটিতে। যেভাবে তার কাছে প্রত্যাশিত পারফরমেন্স চেয়ে ধাক্কা খাচ্ছে লখনৌ। 7 ম্যাচে মাত্র 17 গড়ে 103 রান করেছেন এই হার্ড হিটার। স্ট্রাইক রেটেও চরম বিপর্যয়, মাত্র 104.04। 50 পেয়েছেন মোটে একটা। যদিও পারফরমেন্স যাচ্ছে তাই করলেও তার দল আছে মোটামুটি ভালো একটা অবস্থানে। পান্তের চেয়ে শ্রেয়াস আয়ারের দাম কিছুটা কম হলেও সবচেয়ে দামি 5 ক্রিকেটারের মধ্যে তিনিই আছেন বেশ ফর্মে। দাম অনুযায়ী মান রাখতে পারছেন পাঞ্জাব অধিনায়ক। 7 ম্যাচে 51 গড়ে 257 রান তার অ্যাকাউন্টে। এর মধ্যে হাঁকিয়েছেন 3টা 50। টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটারের তালিকায় 5-এ রয়েছেন আয়ার। অন্যদিকে দলের অবস্থানও বেশ সন্তোষজনক, টেবিলের 2-এ। ঋষভ পান্তের মতো ফ্লপ 23 কোটি 75 লাখ রুপির ভেঙ্কটেশ আয়ার। 7 ম্যাচে মাত্র 121 রান তার ব্যাটে। প্রত্যাশিত পারফরমেন্সে তিনি যেমন ব্যর্থ, তার দল কলকাতার নাইট রাইডার্সও সুবিধা করতে পারছে না। দামি বাকি 2 ক্রিকেটার আশদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। এই 2 বোলার কখনো আগাচ্ছেন দ্রুত গতিতে তো কখনো মন্থর। 18 কোটির আশদীপ সিং পাঞ্জাবের হয়ে বেশ ভালো ইম্প্যাক্ট ফেলছেন। 7 ম্যাচে তুলে নিয়েছেন 10 উইকেট। সেটা উইকেট টেকারের তালিকায় রয়েছেন 7-এ।
একই দামে একই দলে খেলছেন যুজবেন্দ্র চাহাল। তিনিও নামের সুবিচারে যথাসাধ্য চেষ্টা করছেন। এই স্পিনার 7 ম্যাচে 8 উইকেট নিয়েছেন। নিয়মিত পারফরমেন্স করতে না পারলেও কলকাতার বিপক্ষে 4 উইকেট নিয়ে অবিশ্বাস্য জয়ের কারিগর বনে যান। দাম অনুযায়ী কিছুটা ধীরে সুস্থে পারফরমেন্স করছেন তিনি। 5 জনের পারফরমেন্স বিশ্লেষণ করে বলা যায় এখনো সেভাবে সবাই জ্বলে উঠতে পারেননি। যদিও বেশ কয়েকটা ম্যাচ বাকি, এখন দেখার পালা কোটি কোটি টাকার দাম তারা রাখতে পারেন কিনা। হাসান সজীব, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।